আজকে 12 দিয়ে শুরু করবো আমরা, 12 নাম্বার অঙ্ক। 12 নাম্বার অঙ্কে বলতেছে following are the information from the record of Hawk and Company for the 6th month ended on 31st June 2015. 2015 সালের 30শে জুন তারিখের আমাদের এই হক কোম্পানির কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এই ইনফরমেশনগুলো 6 মাসের ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, র ম্যাটেরিয়াল ইউজ, র ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে কত? 18,000 টাকা। ডিরেক্ট লেবার খরচ গেছে 5,000 টাকা আমাদের, ইনডিরেক্ট লেবার 5,000 টাকা, ফ্যাক্টরি সাপ্লাইজ বাবদ খরচ হয়েছে 1,000 টাকা, স্যালারি 9,000 টাকা, আদার্স ফ্যাক্টরি এক্সপেন্স গেছে 2,500 টাকা, মিসলেনিয়াস সেলিং এক্সপেন্স আছে 2,000 টাকা এবং সানডে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 1,500 টাকা। বুঝতে পারছি? এই হলো আমাদের এখানে খরচগুলো দেওয়া আছে। নিচে কিছু অবচয় দেওয়া আছে। ডিপ্রিসিয়েশন 75% রিলেটস টু ম্যানুফ্যাকচারিং, 15% অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড 10% সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। অর্থাৎ তুমি যে অবচয়টা বের করবা সেই অবচয়ের 75% দেখাবা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। ম্যানুফ্যাকচারের আর একটা নাম কি? ফ্যাক্টরি ওভারহেড। কারখানা উপরিব্যয়ের মধ্যে তুমি দেখাবা 75% যে অবচয় তুমি বের করবা 6 মাসে। অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে দেখাবা 15% এবং সেলিং এর মধ্যে দেখাবা 10%। এই টোটাল 100% অবচয় তুমি 3টা স্টেপে দেখাবা। ঠিক আছে, তো আমাদের অবচয় কত হবে সেটা আমরা একটু দেখে নিই। ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট অন জুন টু 1st January on 1st January 2015 was 4 lakh. Depreciation 5% per annum is to be provided. অর্থাৎ 4 লাখের 5% করে যেটা আসবে সেটাকে অর্ধেক করতে হবে। কেন অর্ধেক করতে হবে? কারণ আমাদের 6 মাসের অঙ্ক, আর এই সুদের হারটা বলতেছে পার অ্যানাম, প্রতি বছরে 5% অবচয় হয়। তাহলে 6 মাসে যেই টাকাটা হবে সেই টাকাটাকে আবার 3টা ভাগে বিভক্ত করতে হবে, 75%, 15% আর 10% করে, যার ভাগে যত পড়ে সেটা আমরা লিখে দেব। 2/3 of salary is for office and the balance of sales। বলতেছে যে স্যালারি, যেই কোশ্চেনে যে স্যালারি দেওয়া আছে 9,000, 9,000-এর 3 ভাগের 2 অংশ হবে কোথায়? 3 ভাগের 2 অংশ যাবে আমাদের কোথায়? অফিসে যাবে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। অ্যান্ড বাকি যেই 3 ভাগের 1 অংশ থাকে, 2 অংশ যদি আমরা স্যালারি অফিসে দেখাই তাহলে আরও থাকে আমাদের 1 অংশ। ঠিক আছে, সেই 1 অংশ কোথায় যাবে? সেলিং এক্সপেন্সের মধ্যে যাবে। হ্যাঁ, সেলস মানে সেলিং এক্সপেন্সের মধ্যে যাবে। টোটাল ইউনিট প্রডিউস অ্যান্ড সোল্ড ডিউরিং দ্য 6 মান্থ, 6 মাসে আমাদের টোটাল বিক্রি হয়েছে কত? 5,000 ইউনিট এবং প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 16 টাকা করে। বুঝতে পারছি? আমাদের মোট বিক্রয় মূল্য কত? এই 16 টাকার সাথে আমরা 5,000 ইউনিট যদি গুণ করি তাহলে আমরা পাবো মোট বিক্রয় কত। আচ্ছা, তো এখন আমাদের কাজকে আমাদের প্রথমেই করতে বলছে প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অ্যান্ড দ্য প্রফিট আর্নিং ডিউরিং দ্য পিরিয়ড। অর্থাৎ এই 6 মাসের মধ্যে মোট কত টাকার আমাদের টোটাল কস্ট হয়েছে এবং প্রফিট হয়েছে সেটা আমাকে বের করতে বলছে। তো প্রথমে আমরা কি করবো? ওপেনিং র ম্যাটেরিয়াল বসাবো। ঠিক আছে, ওপেনিং র ম্যাটেরিয়াল বসাবো। তাহলে র ম্যাটেরিয়ালের ওপেনিং ব্যালেন্স কত? 18,000 টাকা। ও সরি, আমাদের তো ওপেনিং র ম্যাটেরিয়াল কোশ্চেনে নাই, আমাদের সরাসরি ইউজটা বের করে দেওয়া আছে। হ্যাঁ, ইউজ তৈরি করি আমরা কিভাবে? ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে পারচেজ যোগ করি এবং আমরা যদি ইন্ডিং র ম্যাটেরিয়াল বাদ দিই তাহলে আমরা পাই র ম্যাটেরিয়াল ইউজ। তো আমাদের অঙ্কে ওই আগের 2টা না দিয়ে, আগের 3টা না দিয়ে সরাসরি র ম্যাটেরিয়াল ইউজ দিয়ে দিছে। অর্থাৎ আমাদের একটা স্টেপের কাজ তারা করে এগিয়ে দিছে। হ্যাঁ, তার মানে আমাদের শুরু করতে হবে র ম্যাটেরিয়াল ইউজ দিয়ে। এই র ম্যাটেরিয়াল ইউজের সাথে যোগ করবো আমরা প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ এখানে শুধু একটাই আছে, সেটা হলো ডিরেক্ট লেবার। র ম্যাটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট লেবার যদি আমরা যোগ করি তাহলে প্রায় প্রাইম কস্ট, মুখ্য ব্যয়, 18,000 আর 5,000 মিলে হচ্ছে 23,000 টাকা আমাদের মুখ্য ব্যয় আসতেছে। ঠিক আছে, লেখাটা নিচে হয়। এর সাথে যোগ করব কি? আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড আমাদের কি কি আছে দেখি। পরোক্ষ যত খরচ আছে এবং ফ্যাক্টরি রিলেটেড যত খরচ আছে এখানে আসবে। তো এখানে আছে ইনডিরেক্ট লেবার, তারপরে ফ্যাক্টরি সাপ্লাইজ,
আদার ফ্যাক্টরি এক্সপেন্স, হ্যাঁ, এই তিনটা আমরা আগে বসাবো। এরপরে অবচয়ের মধ্যে অবচয়ের 75% আমরা এখানে দেখাবো। তাহলে অবচয় দেখো 4 লাখ টাকার 5% করে তাকে অর্ধেক 2 দিয়ে ভাগ করছি। কেন? কারণ অঙ্কটা 6 মাসে, অঙ্কের প্রথম লাইনেই 6 মাসের কথা বলা আছে, বুঝতে পারছি? 6 মাসের অঙ্ক 6 দিয়ে ভাগ করে 75% আমরা 7,500 টাকা এখানে দেখালাম। তাহলে এই হলো ফ্যাক্টরি ওভারহেডের 4টা আইটেম। 4টা আইটেমের যোগফল হয়েছে এখানে 5, 1,000, 2,500 আর এখানে 7,500, সব মিলে হচ্ছে 16,000 টাকা। তো আমরা প্রাইম কস্ট থেকে প্রাইম কস্টের সাথে আমরা যদি ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে বের হয় কি বের হয় মনে ছিল? টোটাল ম্যানুফ্যাকচার কস্ট বের হয় বা ওয়ার্ক কস্ট বের হয়। ঠিক আছে, তা আমাদের কোশ্চেনে ওপেনিং আর কি বলে এটাকে, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ইন্ডিং ওয়ার্কিং প্রসেস, তারপরে ওপেনিং ফিনিশ গুডস, ইন্ডিং ফিনিশ গুডস, এগুলো কোনো কিছুই কোশ্চেনে দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে চাইলে ওয়ার্ক কস্ট লিখতে পারি, চাইলে প্রোডাকশন কস্ট লিখতে পারি, অথবা কস্ট অফ গুডস তুললে আমরা লিখতে পারি। ঠিক আছে, কারণ এর পূর্বের কোনো এন্ট্রি আমাদের হাতে নাই, তার মানে সর্বশেষ যে টাইটেল সেই টাইটেলটা আমরা এখানে ইউজ করতে পারি। এরপর আমরা কি করব, অ্যাড করব অপারেটিং এক্সপেন্স। তো আমরা জানি কি অপারেটিং এক্সপেন্সকে আমরা দুইটা ভাগে বিভক্ত করি, এক হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক খরচ, আর একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অর্থাৎ সেলস রিলেটেড যেই খরচগুলো আছে এগুলো আমরা সেলিং এর মধ্যে আনবো, আর অফিসিয়াল যেই খরচগুলো সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আনবো। তো আমরা একটু দেখে আসি যে উপরে আমরা কি কি দেখছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ আসবে। প্রথমেই আসি, এই যে সানডে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, বিবিধ আমাদের প্রশাসনিক ব্যয় ছিল 1500 টাকা, সেটা আমরা আনলাম। এরপর আমাদের কোশ্চেনে বলছিল স্যালারির 3/2 অংশ অফিসের মধ্যে যাবে, তাহলে 3/2 অংশ করছি, 9,000-এর 3/2 অংশ হলো 6,000। আর অবচয়ের কত পার্সেন্ট আসবে অ্যাডমিনিস্ট্রেটিভে? 15%। তো অবচয় আমরা কত বের করছি? আবার আমরাই করছি, 4 লাখ টাকার 5% করে অর্ধেক করে 15% করে আমরা কত বসাইছি? 1500 টাকা অবচয় দেখাইছি। বুঝতে পারছি? এই হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের 3টা আইটেম। আর সেলিংয়ে তাহলে কারা রইলো? সেলিংয়ের এই যে স্যালারির 3/1 অংশ কিন্তু এখনো বসাই নেই, 6,000 বসেছে, আরও কিন্তু 3,000 বসানো বাকি। ওই 3,000 কোথায় বলবে? এই 3,000 সেলিংয়ের মধ্যে বলবে। এই যে স্যালারি 3/1 অংশ সেলিংয়ে আসছে। ডিপ্রিসিয়েশনের আমরা কিন্তু অলরেডি 75 আর 15 90% বসায় ফেলছি, তাহলে আমাদের আরও 10% বাকি আছে। এই 10%টা আমরা সেলিংয়ের মধ্যে বসালাম। আর মিসেলিনিয়াস সেলিং এক্সপেন্স ছিল, বিবিধ বিক্রয় বিপণন খরচ ছিল 2,000, তাহলে এই তিনটা আমরা অ্যাড করছি, 6,000 আর 9,000, টোটাল অপারেটিং এক্সপেন্স হয়েছে আমাদের 15,000 টাকা। তাহলে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট বা কস্ট অফ গুডসের সাথে আমরা যদি অপারেটিং এক্সপেন্স যোগ করি তাহলে যেটা পাই সেটা হলো টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করব। এখন প্রফিট কীভাবে পাবো? প্রফিটটা কোশ্চেনে সরাসরি দেওয়া নেই এবং বলেও না যে কার উপর কি পার্সেন্টেজ করতে হবে, এরকম কিছু বলা নাই কোশ্চেনে প্রফিট রিলেটেড। আমাদের সেলস আছে, এই জন্য আমরা কি করবো, প্রফিটটা খালি রাখবো, লিখবো ঠিক এখানে প্রফিট, এখানে খালি রাখবো, তারপরে সেলস কোশ্চেনে দেওয়া আছে, সেলসটা বসাবো। 5,000 ইউনিট 16 টাকা করে বিক্রয়, 80,000 টাকার বিক্রয়। তাহলে 80,000 টাকা থেকে তুমি টোটাল কস্ট বাদ দিবা, মাঝখানে যে খালি রাখছিল ওইটা বের হয়ে যাবে, 26,000 টাকার মধ্যে প্রফিট। বুঝতে পারছি? এই ছিল আমাদের 12 নাম্বার ম্যাথ। এরপরে যাবো আমরা 13। হ্যাঁ, আমরা অঙ্কের শেষে আমি স্ক্রিনশট দেওয়ার টাইম দেব, তখন আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, অঙ্ক শেষ করি। হ্যাঁ, শেষে ছবি তুলে নিই। 13 নাম্বার অঙ্কটা একটু বুঝতে হবে, হ্যাঁ, শেষের দিকটা একটু কাজ আছে, তো আমরা দেখি কি বলছে এখানে। 13 নাম্বার, from the information following information of Seva Manufacturing Company, prepare a cost and determine the selling price per unit if goods are sold at the profit of 20% on sales। বলতেছি কি যে আমাদের কি কি করতে হবে, কস্ট বের করতে হবে না, প্রথমে কস্ট বের করতে হবে, আর কি বের করতে হবে, অ্যান্ড ডিটারমাইন দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইস বের করতে হবে পার ইউনিটের, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছি?
এখন প্রফিটটা আবার বলছে 20%। তাহলে তুমি যদি প্রতি ইউনিটের বিক্রয় মূল্য বের করতে চাও বা প্রতি ইউনিটের কস্ট মূল্য বের করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, একদম লাস্ট পর্যন্ত যেতে হবে, অর্থাৎ সেলস পর্যন্ত তোমাকে চার্ট কমপ্লিট করতে হবে। সেলস পর্যন্ত যাওয়ার পর তুমি যেই সেলসের টাকা পাবা তাকে ইউনিট দ্বারা ভাগ করে দিলেই প্রতি এককের বিক্রয় মূল্য কত, অথবা টোটাল কস্টকে তুমি ইউনিট দিয়ে ভাগ করে দিলেই প্রতি এককের বিক্রয় মূল্য, এই খরচ কত সেটাও পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাজ কি, আমাদের এখন কাজ হচ্ছে সেলস পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই কস্ট শিটটা সেলস পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখি সেলস পর্যন্ত যাইতে হলে আমাকে শুরু করতে হবে কি দিয়ে, ওপেনিং র ম্যাটেরিয়াল দিয়ে। হ্যাঁ, আগের অঙ্কে ওপেনিং দিয়ে কেন করি নাই, কারণ র ম্যাটেরিয়াল ইউজ সরাসরি দেওয়া ছিল কোশ্চেনে, তাই পূর্বের কোনো নামের আমার প্রয়োজন পড়ে নাই। কিন্তু এই অঙ্কে ওপেনিং র ম্যাটেরিয়াল দিয়ে দিছে 2015 সালে 1500 ইউনিট কত টাকা, 15,000 টাকা। ইউনিট সহ লিখবো কারণ আমার ইউনিটটা লাগবে। কারণ কি, ওই যে আমরা যদি টোটাল কস্ট, এই প্রতি এককের কস্ট বা প্রতি এককের বিক্রয় মূল্য বের করতে চাই, তো আমাদের টোটাল ইউনিটের একটা কাজ আছে, ওই ইউনিটটা প্রয়োজন হবে। সেই জন্য আমরা এই অঙ্কে ইউনিটের একটা ঘর দিব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখছি ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল বিগিনিং, বছরের শুরুতে কাঁচামাল ছিল 1500 ইউনিট এবং 15,000 টাকা। একদম দেখে দেখে লিখছি, এখানে যা আছে সেটাই লিখছি। এখানে যা যা আছে সবই দেখে লিখবো, আমরা এখানে বসায় দিব, শুধু সিরিয়ালটা মেনটেন করতে হবে, তারপরে কি আসবে সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা কি করব, পারচেস খুঁজবো। পারচেস করি, এই যে র ম্যাটেরিয়াল পারচেস, কত ইউনিট পারচেস করছি, 15,000 ইউনিট পারচেস করছি এবং কত টাকা, 1,80,000 টাকা। তাহলে আগের এই 15,000-এর সাথে 1,80,000 যোগ করব, আর 15,000-এর সাথে 1500 টাকা, 1500 ইউনিট আমরা যোগ করব। করার পরে আমরা বিয়োগ করব কোনটা, ইন্ডিংটা, যে র ম্যাটেরিয়াল 31 ডিসেম্বর 2015 সালে আমাদের ইন্ডিং র ম্যাটেরিয়াল 2000 এবং ইউনিট এটা, আর হচ্ছে 24,000 টাকা। 2000 ইউনিট বিয়োগ করব আর 24,000 টাকা বিয়োগ করব। বুঝতে পারছি? এই দেখো, এই পর্যন্ত কিন্তু আমরা করে ফেলছি। র ম্যাটেরিয়াল ইউজ আসলে তাহলে কত, 14,500 আমরা ইউজ করছি। ঠিক আছে, র ম্যাটেরিয়াল সব ইউজ করিনি, আমরা কত ইউজ করছি, 14,500। আমাদের হাতে এখন আছে 2,000। তো এই 14,500 র ম্যাটেরিয়াল ইউজ করার কারণে আমাদের খরচ হয়েছে 1,71,000 টাকা। এরপরে আমরা যেটা বসাবো, নিচে যাই, আমরা এখানকার যেটা যেটা প্রয়োজন আমরা নিয়ে নিছি, আর এখানে মাত্র 4টা এন্ট্রি আছে। এই 4টা কোথায় যাবে, ওয়ার কস্টের পর। হ্যাঁ, ওয়ার কস্টের পরে আমাদের এই 4টার কাজ। হ্যাঁ, ওয়ার কস্টের পরে, ওয়ার কস্টের পরে আমরা এই দুইটা যোগ বিয়োগ করে কি পাই, কস্ট, তোমার কস্ট অফ ম্যানুফ্যাকচার পাই। কস্ট অফ ম্যানুফ্যাকচার বা আমরা বলতে পারি কস্ট অফ প্রোডাকশন পাই, এই দুইটার কাজ করে। ওই কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা আবার এই ফিনিশ গুডসের কাজ করে পাই কস্ট অফ গুডস সোল্ড। তার মানে এগুলোর কাজ আরও পরে, এখন না, আমরা সামনে দেখে। আর তার আগে কোনো এন্ট্রি বসবে কিনা, অর্থাৎ র মেটেরিয়াল ইউজের পরে আমাদের কি কি লাগে, ফ্যাক্টরি ওভারহেড লাগে আর ডিরেক্ট যত খরচ আছে সেগুলো লাগে, দেখে এগুলো আছে কিনা। কনভার্সন কস্ট টাকা 1,45,100 বলছে কনভার্সন কস্ট, এর বাংলা হচ্ছে রূপান্তর ব্যয়। অর্থাৎ তুমি পণ্যটাকে যে কাঁচামাল থেকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য তোমার যে ব্যয় হবে, অর্থাৎ রূপ পরিবর্তন করার জন্য তোমার যে ব্যয় হবে, সেটাকে আমরা বলতেছি কনভার্সন কস্ট। তো এই কনভার্সন কস্টের মধ্যে 60% কি বলতেছে, ডিরেক্ট ওয়েজেস। 60% ডিরেক্ট ওয়েজেস, অর্থাৎ তুমি শুধু লেবার দিয়ে তুমি র মেটেরিয়াল তো কি ব্যবহার উপযোগী করতে পারবে না, আবার শুধু ফ্যাক্টরি কারখানা উপরি ব্যয় দিয়েও তুমি পণ্যটা ব্যবহার উপযোগী করতে পারবে না। তার মানে তোমাকে ব্যবহার উপযোগী করতে গেলে দুইটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হলো ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। তো এই টোটাল টাকার মধ্যে বলতেছে 60% হলো কার, ডিরেক্ট ওয়েজেসের। তাহলে বাকি যে 40% আছে সেই 40% হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তার মানে কনভার্সন কস্ট থাকলে আমরা বুঝবো কি, এখানে দুইটা রেজাল্ট একসাথে আছে, একটা হলো ডিরেক্ট ওয়েজেস আর একটা হলো ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ডিরেক্ট ওয়েজেসে আমরা এই টাকার 60% দেখাবো। 60% করে আমাদের আসছে 60,270 টাকা।
তাহলে এই টাকার সাথে আমরা এই টাকা যোগ করলাম, পেলাম প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে বাকি যেই 40% টাকা ছিল ফ্যাক্টরি, সেটা কোথায় বলবে? ফ্যাক্টরি ওভারহেডে বলবে। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেডে আমরা বসার টাকাটা বসাই দিব। আমি উপরে অ্যাড লিখি নেই, একটা লিখে দিই। তাহলে আমরা বাকি টাকাটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বসাবো, মানে 40% টাকা। 40% টাকায় আসতেছে 40,180 টাকা। বুঝতে পারছি? তাহলে এই দুইটা মিলে ছিল হচ্ছে 1,04,50,000 টাকা। তাহলে এটা যোগ করলাম, করার পরে কি পেলাম? ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের সাথে আরো কিছু কাজ আছে, আমরা দেখি কি বলতেছে। নর্মাল লস, এই নর্মাল লস আর 5% of material consumed which realized at 2 per unit। অর্থাৎ তুমি যতটুকু র ম্যাটেরিয়াল ইউজ করছো, হ্যাঁ, এই যে ম্যাটেরিয়াল কি বলছে? কনজিউম। কনজিউম মানে কি? ভোগ করা। মানে কি? তুমি যেটা ইউজ করছো সেইটার উপর কত পার্সেন্ট ধরতে বলছে? 5%। তা আমরা ইউজ করছি কতটুকু? 14,500 ইউনিট আমরা ইউজ করছি। তাহলে তার 5% আগে করব। এই 5% কি হয়েছে? আমাদের এই পুরোটা আমি ইউজ করতে পারি না, এর মধ্যে কিছু পণ্য আবার ত্রুটিপূর্ণ হয়তো ছিল, এই জন্য কি হয়ে গেছে? লস হয়েছে। নর্মাল লস বলতে এখানে ক্ষতি বুঝাইতেছে। হ্যাঁ, অর্থাৎ তুমি মনে করো একটা গেঞ্জি তৈরি করতে যাবা, ঠিক আছে? গেঞ্জি তৈরি করতে গেলে কি লাগে তোমার? এই গেঞ্জির কাপড় লাগে নাকি? তো গেঞ্জির কাপড় নেওয়ার পরে গেঞ্জি তৈরি করতে যে দেখো কিছু কাপড় নষ্ট। হ্যাঁ, অনেক সময় এই ওই নষ্ট কাপড়ও কিন্তু বিক্রি করা যায় কিছু টাকা কমে, বা কোনো অন্য কোনো প্রয়োজনে এটা ইউজ করার জন্য এটা কি কম দামেও বিক্রি করা যায়। তাহলে বিক্রি করে আবার কিন্তু কিছু টাকা পাওয়া যায়। তাহলে ওই যে তুমি বিক্রি করে কিছু টাকা পেলা, তার কারণে কিন্তু তোমার কষ্টটা কমে আসলো না? তুমি যেই কষ্ট ধরে রাখছিলে, যে র মেটেরিয়াল খরচ কত ধরে রাখছে? 1,71,000। কিন্তু ওই যে পণ্যটা নষ্ট ছিল, ওইটা তুমি বিক্রি করে কিছু টাকা পাইতেছো, তার জন্য তোমার এই খরচটাকে একটু কমে যাবে। তাহলে এই তুমি যেই যতটুকু পণ্য নষ্ট হয়েছে সেটা তুমি রিয়েলাইজ ভ্যালু কত? 2 টাকা। অর্থাৎ তুমি এই পণ্যটা 2 টাকা করে আবার বিক্রি করতে পারবা। ঠিক আছে, তাহলে এইটা তোমাকে বাদ দিতে হবে, যেটাকে আমরা বলি সেলস অফ স্ক্র্যাপ। ঠিক আছে, এটাকে আমরা এই ভাষাটাকে সেলস অফ স্ক্র্যাপ। অর্থাৎ তোমার যেই পণ্যটা সমস্যা ছিল সেটা বিক্রি করে যেই মুনাফাটা হলো তোমার, সেটাকে আমরা সেলস অফ স্ক্র্যাপ বলি। তো 14,500 ইউনিটে 5% করে এখানে একটা ইউনিট বের হয়েছে। এই ইউনিটের সাথে আমরা 2 টাকা গুণ করে দেখলাম কত? 725 টাকা। সরি, 725 ইউনিট। এটা হচ্ছে পার্সেন্টেজ করে, হ্যাঁ। 14,500 5% করলে ইউনিটটা আমার লাগবে, এই জন্য ইউনিটটা বসায় নিছি। এই ইউনিটের সাথে তুমি 2 টাকা গুণ করলে পাবা 1,450। ঠিক আছে, 1,450। এরপরে 1,450 বসা ওই সরি, হ্যাঁ, 1,450 তুমি কি করবা? বিয়োগ করবা। কেন বিয়োগ করবা? কারণ এগুলো তো তুমি যা বসাইতেছো সবই কিন্তু খরচ। আর তোমার ওইটা এক হিসেবে মুনাফাই ধরতে গেলে, হ্যাঁ, মুনাফা বলতে তোমার পণ্য ক্ষতি হয়ে গেছে, তার বাবদ কিছু টাকা ফেরত পাইছে, তাহলে কষ্টটাকে তোমাকে কমাই দিতেছে ওই কষ্টটা। ঠিক আছে, তো এই জন্য আমরা বিয়োগ করবো এটা। তাহলে আমরা পেলাম কি? 14,500 আমি পুরো ইউজ করতে পারি না, এর মধ্যে ক্ষতি ছিল 725। তার মানে সর্বশেষে আমরা ব্যালেন্স পেলাম ইউনিট 13,750, সরি 13,775। আর মোট তার খরচ কত বের হলো? 2,70,000 টাকা। এরপরে আমরা কি করি? ওই যে আমরা বলছিলাম যে ওয়ার্ক কস্টের পরে আমরা আর কি করি? ওয়ার্কিং প্রসেসের কাজ করি। ওয়ার্কিং প্রসেসের বিগিনিংটা অ্যাড করব আর ইন্ডিংটা বিয়োগ করবো। তাহলে 30,000 দেখো অ্যাড করছি, 3 লাখ হয়েছে। আর 20,000 আমরা বিয়োগ করছি, 2,80,000 হয়েছে। ইউনিটটাও সেম কাজই করছি, বিগিনিংটা অ্যাড করছি আর ইন্ডিংটা বিয়োগ করছি। তাহলে সর্বশেষ আমরা কস্ট অফ প্রোডাকশন পেলাম কত? 14,000। 14,000 ইউনিটে আমাদের খরচ যাইতেছে 2,80,000 টাকা। তার মানে তুমি পণ্য উৎপাদন করছো কত? সব কিছু হিসাব কিতাব করে দেখলা যে তুমি পণ্য উৎপাদন করছো 14,000, এবং পণ্য উৎপাদন করতে যে তোমার খরচ হয়েছে 2,80,000 টাকা। হলো উৎপাদন ব্যয়। এই 2,80,000 হলো উৎপাদন ব্যয়। এখন এই উৎপাদন ব্যয়ের সাথে তুমি কি করবা? ফিনিশ গুডস এর ইন্ডিং গুলা, ওপেনিংটা অ্যাড করবা আর ইন্ডিংটা বাদ দিবা।
ফিনিশ গুডসের ওপেনিং কোনটা বা কত আছে? ফিনিশ গুডসের ওপেনিং 1500 ইউনিট 33,000 টাকা আছে, তাহলে এটা আমরা অ্যাড করলাম 1500 ইউনিট 33,000 টাকা অ্যাড করে বসালাম। আর ইন্ডিংটা বাদ দিতে হবে, তাহলে ইন্ডিং এর ইউনিট কত ফিনিশ গুডসের? 500 ইউনিট। তো এই 500 ইউনিট তুমি বাদ দিলা, বাদ দিয়ে তুমি কস্ট অফ গুডস সোল্ড পেলা 15,000। অর্থাৎ তুমি এই পণ্যটা বিক্রি করতেছো তুমি কত ইউনিট? 15,000 ইউনিট। আর তুমি উৎপাদন করতেছিলে কত? 14,000 ইউনিট। এখন প্রশ্ন হইতে পারে যে আমার পণ্য উৎপাদনই করছে, আমি 14 বিক্রি করবো কেমনে 15? আমার আগের কিছু ছিল, এই জন্যই আমাদের এইখানে প্রোডাক্টটা বেড়ে গেছে, বুঝতে পারছি? আগের কিছু ছিল, ওই যে ফিনিশ গুডস ছিল না, এই যে ওপেনিং ছিল 1500, তাহলে 1500 আর 14,000 কত হয় তোমার হাতে? তাহলে মোট পণ্য দাঁড়াইছে কত? 15,500। তুমি আবার কি করছো? পুরা পণ্য বেচো নাই, তুমি বিক্রি করছো 500, এই সরি 500 তুমি এখন রেখে দিছো, তাহলে তুমি বিক্রি করলা কত? 15,000, বুঝতে পারছি? 14,000 পণ্য নতুন উৎপাদন হয়েছে, আর 1500 আগের ছিল, সব মিলে 15,500। তুমি এখন রেখে দিছো 500, বিক্রি করছো 15,000। তাহলে এই বিক্রি করতে যে এই বিক্রয়ের খরচটা কত হয়েছে? 3,03,000 টাকা। এর সাথে তুমি কি করবা? আমার আরো কিছু খরচ আছে পণ্য উৎপাদনের পরে, এইগুলো কি করতে হয়? সেলিং দিতে হয়, আর হলো কি ডিস্ট্রিবিউশন করতে হয়। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ বাবদ খরচ যায়, সেই খরচগুলো এখন আমরা অ্যাড করব। তো এখন আসি কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং এক্সপেন্সটা অ্যাড করব। অন্য অঙ্কে যেমন সরাসরি প্রশ্নে দিয়ে দেয় অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং টাকার অ্যামাউন্ট সরাসরি দিয়ে দেয়, অনেক সময় ওই অ্যাডমিনিস্ট্রেটিভে যারা যারা যায় বা সেলিংয়ে যারা যারা যায় তাদেরগুলো আলাদা আলাদা দেওয়া থাকে, আমরা যোগ করে বসাই। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, একটু অন্যভাবে বলছে। অন্যভাবে বলতে তোমার এখানে বলতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর 25% অফ ফ্যাক্টরি এক্সপেন্স। তাহলে কি করতে বলছে? ফ্যাক্টরি এক্সপেন্স যত হয়েছে তার 25% তুমি দেখাবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে ফ্যাক্টরি এক্সপেন্স কত হয়েছে? ফ্যাক্টরি এক্সপেন্স হয়েছে এই যে ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটার ফ্যাক্টরি এক্সপেন্স কত হয়েছে? 40,180। তাহলে এই 40,180-র কত পার্সেন্ট দেখাবা? 25%। তাহলে এই যে দেখো 25% করছে ওই 40,180-র 40% হলো 10,045 টাকা। এইটা অ্যাড করলাম। আমরা কি করি সবসময়? দুইটা একসাথে অ্যাড করে কি লিখি? টোটাল কস্ট। কিন্তু এই অঙ্কে এটা করা যাবে না, কারণ এখানে একটু ঝামেলা আছে, এই জন্য স্টেপ বাই স্টেপ আমাদের আগাইতে হবে। তো আমরা একটা নতুন নাম দিছি। আমরা নর্মালি কি করি? কস্ট অফ গুডস সোল্ডের সাথে অপারেটিং এক্সপেন্স টাইটেল দিয়ে এই দুইটা আমরা অ্যাড করে, এই কস্ট অফ গুডস সোল্ডের পরের টাইটেলটা হয় টোটাল কস্ট। কিন্তু তার আগে আমরা আরেকটা টাইটেল দিছি, এটা দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো পরের একটু আমরা পড়ি। দেখো প্রশ্নের সেলিং এক্সপেন্স 5% অফ সেলস, অর্থাৎ সেলিং এক্সপেন্স হবে বিক্রয়ের 5%। এখন প্রশ্ন হলো, কোশ্চেনে কোথাও কিন্তু সেলস দেওয়া নাই। সেলস যেটা হবে তার উপর 5% ধরতে বলছে সেলিং এক্সপেন্স। এখন প্রশ্ন হলো তুমি সেলস কোথায় পাবা? সেলস তো নাই, না সেলস নাই। এখন তুমি সেলস কিভাবে ক্যালকুলেট করবা সেটা বলি তোমাকে। তোমাদের আমি গত ক্লাসে বলছিলাম না, কোন ক্লাসে জানি বলছিলাম, যে সেলসকে সবসময় 100% ধরবা। ঠিক আছে, সেলসকে অলওয়েজ 100% ধরবা। তাহলে সেলস যদি 100%, মানে 100 টাকাই ধরো, 100 টাকা হলো সেলস, তাহলে 100 টাকা যদি সেলস হয়, তাহলে কি কস্টের সাথে কিছু প্রফিট অ্যাড হয়ে সেলস তৈরি হয়েছে না? অর্থাৎ একটা টোটাল কস্টের একটা অ্যামাউন্ট ছিল, তার সাথে কিছু প্রফিট অ্যাড করছে, করে আমার সেলস আমরা ধরে নিছি 100 টাকা। এখন 100 টাকার মধ্যে এইখানে 5% কার কথা বলছে? তুমি যেটা 100 টাকা ধরলা তার মধ্যে কিন্তু 5% কি আছে? সেলিং এক্সপেন্স আছে। কি বললাম? তুমি যেটা 100 টাকা ধরছো, ওই 100 টাকার মধ্যে 5% আছে সেলিং এক্সপেন্স। কেন সেলিং এক্সপেন্স আছে? কারণ বলে দিয়েছে যে সেলসের উপরে ওই পার্সেন্টেজটা করা হয়েছে। তুমি যে সেলসটা তুমি ধরে নিলে 100 টাকা, তার মধ্যে 5% আছে সেলিং এক্সপেন্স। আরেকটা জিনিস আছে, সেটা হলো প্রফিট। এই যে দেখো, এই প্রফিটও কিন্তু কার উপর ধরতে বলছিল? সেলসের উপর। তার মানে তুমি মোট একটা হিসাব পেলা, সেটা হলো 100 টাকার মধ্যে প্রফিট হলো 20 টাকা, সেলিং এক্সপেন্স হলো 5 টাকা। তাহলে এখানে কত চলে গেছে? 25 টাকা কিন্তু চলে গেছে। তাহলে তোমার হাতে আর রইল কত? 100 টাকার মধ্যে প্রফিট 20%, মানে 20 টাকা,
আর সেলিং এক্সপেন্স হলো 5 টাকা। তাহলে এই 25 টাকা যদি আমি 100 টাকা থেকে বাদ দেই, আমাদের হাতে রইল আরো 75 টাকা। তার মানে আমি এই যে এইখানে যেই অ্যামাউন্টটা বের করে রাখছি, এইটা হলো 75% টাকা। 3,13,400, সরি 45, 3,13,045, এই টাকাটা কত পার্সেন্টের টাকা? আমরা কি বলছি, সেলসকে ধরছি 100%। এই যে মনে করো এটা বের করছি, সাপোজ এটাই আমাদের সেলস। তাহলে এই সেলসটা কিভাবে হয়েছে, তার আগে প্রফিট যোগ হয়েছে। কত পার্সেন্ট প্রফিট যোগ হয়েছে? 20%। তারও আগে কি হয়েছে, সেলিং এক্সপেন্স যোগ হয়ে কিন্তু টোটাল কস্টটা হয়েছে। তার মানে এইখানে 5% আছে। তাহলে এইটা হলো 20%-এর টাকা, আর এটা হলো 5%-এর টাকা। এই 25% অ্যাড হয়েছে কার সাথে? এই 75%-এর টাকার সাথে। অর্থাৎ আমরা কোশ্চেনে যেটা পেলাম, একটা ইজি ওয়ে, সেটা হলো তুমি সবসময় চিন্তা করবো প্রশ্নে যেই টোটাল কস্টটা দেওয়া আছে বা যেই কস্টটার পর্যন্ত তোমার টাকা দেওয়া আছে সেটা কত পার্সেন্টের টাকা। তাহলে এই 3,03,000, সরি নিচেরটা 3,13,045 টাকা, এইটা হলো 75%-এর টাকা। কারণ আমরা সেলসকে 100 ধরছি, 20% যদি মুনাফার, 5% যদি সেলিং এক্সপেন্স হয়, বাকি অংশটা হলো এই টাকাটা। এটা 75% টাকা। তাহলে তুমি এই টাকাটাকে যদি 75% দ্বারা ভাগ করো, তাহলে তুমি বিক্রয় পাবা। যেটা আমি গত ক্লাসে বলছি যে যার যার টাকাকে তার তার পার্সেন্টেজ দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা পাই বিক্রয়। তাহলে 3,13,045 টাকাকে 75% দ্বারা ভাগ করলেই তুমি বিক্রয় পাবা। তো এই জন্য কি করবা, এগুলো লিখবা, কারণ তোমার তো এটা অ্যাড করতেই হবে না। অ্যাড সেলিং এক্সপেন্স লিখবা, এখানে টাকা বসানোর দরকার নাই। তারপরে টোটাল সেলিং এক্সপেন্স যদি যোগ করি তাহলে পাবো টোটাল কস্ট, এটাও টাকা তুমি এখনই পাবা না, এটাও খালি রাখবা। তার সাথে তুমি আবার যোগ করো প্রফিট, প্রফিট যোগ করেই কিন্তু সেলস আসবে। তো আমরা সরাসরি আগে সেলস কেন বের করে নিছি, কারণ আমার 2টা পার্সেন্টেজ কিন্তু সেলসের উপর। এই জন্য আমরা সেলসটা আগে বের করে আমাদের কাজটা ইজি করে নিছি। তাহলে এইটাকে আমি 75% ভাগ করলে সরাসরি সেলস পাইতেছি। তাহলে এই সেলসের উপরে তুমি একবার 20% প্রফিট বসাবা, 5% সেলিং এক্সপেন্স বসাবা, তারপরে এখানে যোগ টানবা, দেখবা এইটাই আসছে। এই আমি যেই কথাগুলো বললাম সেইটা এখানে আবার ডিটেলসে লেখা আছে। না, কেউ যদি কথা ভুলে যাওয়া বা না বুঝতে পারো তাহলে এখানে দেখে নেবে। আমি এখানে একটু পড়ে শোনাই কি বলছে, তার আগে আমি ওইটার আগে অ্যাড লিখে নিই। দেখো, সেলিং এক্সপেন্স 5% কোশ্চেনে বলছে, অ্যান্ড সেলস অন সেলস, অর্থাৎ সেলসের উপরে 5% বলছে, অ্যান্ড প্রফিট 20% অন সেলস। তাহলে দুইটাই কিন্তু সেলসের উপরে, অর্থাৎ 5% আর 20%, টোটাল তাহলে কত হলো? ইফ যদি আমি ধরি যে সেলস 100%, দেন সেলিং এক্সপেন্স অ্যান্ড প্রফিট কত হবে? 25%। দ্য পার্সেন্টেজ অফ কস্ট উইদাউট সেলিং এক্সপেন্স, অর্থাৎ সেলিং এক্সপেন্স ছাড়া যে কস্ট আমরা পাইছি, এই যে এখানে যে 3,13,045, সেটা কত পার্সেন্টের টাকা? এটা হলো 75%-এর টাকা। তাহলে আমরা সেলস কিভাবে পাইতেছি? টোটাল কস্ট বিফোর সেলিং এক্সপেন্স ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ কস্ট উইদাউট সেলিং এক্সপেন্স অ্যান্ড প্রফিট। সেলিং এক্সপেন্স আর প্রফিট ছাড়া যে অংশ, অর্থাৎ 75%, এটা দিয়ে ভাগ করে তুমি সেলস পেয়ে গেল। আর সেলস পাইলেই তোমার জন্য ওই দুইটা একদম ইজি হয়ে যাবে, কারণ সরাসরি পার্সেন্টেজ করে দিবে। বুঝতে পারছি? এরকম ভাবে এটাকে সলভ করতে হবে। এরপরে আসি 14। একটু আমরা ওয়েট করি 1 মিনিট, 1 মিনিট রেস্ট নাও। আচ্ছা, 14 নম্বর অঙ্কে আসি। এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারটা একটু অঙ্ক বেশি, কারণ হলো যারা অ্যাকাউন্টিং এ আছো তাদের হলো কস্ট অ্যাকাউন্টিং এ এই চ্যাপ্টার আছে। আর এটা বেশি দেওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের অঙ্ক অনেক রকমের আছে, পরীক্ষায় কোনটা আসে কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য আমাদের একটু প্র্যাকটিস বেশি করতে। এমনও হয় মাঝে মধ্যে যে এত অঙ্ক করেও এরকম অঙ্ক পায় না, তারপরেও ঘুরে দেয়। হ্যাঁ, এই জন্য একটু বেশি করতে হবে তো ক্লিয়ার হওয়ার জন্য। অঙ্ক আছে অনেকগুলো, প্রায় 30টার উপরে মনে হয় আছে। দেখি তো একটু চেক করি কয়টা। 33টা আছে। 33টা? কত, 1-2টা আমরা বাদ দিলে দিতেও পারি, শিওর না। তারপরে অঙ্ক দেখে যদি দিতে একরকম, তাইলে বাদ দেবো, এছাড়া বাদ দেবো। অতিরিক্ত মানে ঝামেলাপূর্ণ হলে ওইটা বাদ দেবো। আচ্ছা, শুরু করি 14 দিয়ে।
the cost accounts of Sima Manufacturing Company Limited has prepared the following summary. তো প্রথমেই র ম্যাটেরিয়াল দেওয়া আছে 25,000 টাকা। ওয়ার্ক ইন প্রসেসের দুইটা পার্ট করে দিছে আবার, হ্যাঁ, ওয়ার্কিং প্রসেসটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিছে। আমরা যেমন ওয়ার্কিং প্রসেস কি করতাম, ওয়ার্ক কস্টের পরে বসাতাম, কিন্তু এইখানে একটু ভেজাল করে দিছে। ভেজালটা হলো এট প্রাইম কস্ট, তুমি প্রাইম কস্টের আন্ডারে দেখাবা 30,000, ঠিক আছে। প্রাইম কস্টটা আমরা যে তৈরি করি না, কিভাবে তৈরি করি, ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজের সাথে যোগ করি হলো ডিরেক্ট যত খরচ সব যোগ করি, কিন্তু এখন আরেকটা জিনিস যোগ করতে হবে, এই ওয়ার্কিং প্রসেসটা অ্যাড করতে হবে। কারণ প্রশ্নে আমাকে বলে দিছে যে অ্যাট প্রাইম কস্টের মধ্যে ওয়ার্ক কস্ট মানে ওয়ার্ক ইন প্রসেস প্রাইম কস্টের মধ্যে আছে 30,000 আর ম্যানুফ্যাকচারিং এর মধ্যে আছে 6,000, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমাদের দুইটা মিলে হবে 36,000 টাকা। হ্যাঁ, এখানে একটা একটু বোল্ড করে দিই। 30 আর এই 6,000 এই টোটাল কত টাকা, 36,000 টাকা। এই 36,000 টাকা লিখলাম আমরা। ফিনিশ গুডস এট কস্ট 8,000 ইউনিট, 8,000 ইউনিটের ফিনিশ গুডস এর ব্যয় হয়েছে আমাদের কত, 1,44,000। ও আমরা তো আগের অঙ্কই করলাম না, একটা জিনিস তো বাদ পড়ে গেছে। আমাদের যেটা চাইছে সেটাই তো বের করি নাই। আমাদের তো চাইছিল কি সেলিং প্রাইস পার ইউনিট আর কস্ট প্রাইস পার ইউনিট। এবার লিখি, নিচে লিখে দিই, সমস্যা নেই, জায়গা আছে। দেখি cost price per unit কিভাবে পাবো, টোটাল কস্ট ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট। তাহলে আমাদের টোটাল কস্ট কত, টোটাল কস্ট 3 লাখ, এটা ডিভাইডেড বাই প্রোডাকশন 15,000, ঠিক আছে। এই 15,000 আর হলো কত আসে একটু দেখো তো কেউ, একটু বলো কেউ কত হয়, আমি পরেরটা করি। পরেরটা হলো সেলস প্রাইস পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট। সেলস ডিভাইডেড বাই সেলস ইউনিট। স্যার প্রথমটা 2.2261, 2.2261। সেলস হলো 4,17,393। আমাদের এখানে সেলস ইউনিট প্রোডাকশন যা সেলস তাই হবে এখানে। এখানে কত আসে, 27.27 8262। এত না না না, ওই যে উপরে আমি করছি একটা শূন্য বেশি দিয়ে ফেলছি, এখানে 22 হবে। আমি তো বলি যে কস্ট হয়েছে 2 টাকা, লাভ হয়েছে প্রফিট মনে হয়েছে সেলস হয়েছে 27 টাকা, মাঝখানে প্রফিট কি 25 টাকা হয়ে গেল। এই ছিল আমাদের এইটা। হ্যাঁ, এটা বাদ পড়ে গেছে। 14তে কইছিলাম, 14 ছিলাম আমরা। হ্যাঁ, ফিনিশ গুডস ছিলাম আমরা। ফিনিশ গুডস আর কস্ট টাকা 8,000 ইউনিটের খরচ হলো 1,44,000 টাকা। এরপরে
আমাদের দেওয়া আছে ফ্রেড অন র ম্যাটেরিয়ালের যে পরিবহন ব্যয় সেটা হলো 10,000 টাকা, মেশিন আওয়ার রেট 3 টাকা, অর্থাৎ যত ঘন্টা কাজ করবে ওই কাজের উপরে আমাকে 3 টাকা করে মজুরি ধরতে হবে। তারপরে পরে দেখবো কত ঘন্টা কাজ করছে। আচ্ছা, এরপরে বলতেছে এই যে দেওয়াই আছে মেশিন আওয়ার ওয়ার্ক 48, অর্থাৎ এটা কিন্তু টাকা না, হ্যাঁ দেখছি টাকা, কিন্তু এখানে আবার কিন্তু বলেছে আওয়ার, কত ঘন্টা কাজ করছে, 48,000 ঘন্টা কাজ করছে, 3 টাকা করে যা আসে সেটা আমরা টাকায় বসাই দিব। চার্জেবল এক্সপেন্স এটা প্রাইম কস্টের আন্ডারে বসে, কারণ আমরা চার্জে দেখাইছিলাম ফার্স্ট পেজে, সেখানে ডিরেক্ট অল ডিরেক্ট এক্সপেন্স এন্ড চার্জেবল এক্সপেন্স দুইটা কথা লেখা ছিল। তারপরে হলো ফ্যাক্টরি ওয়েজেস ফর ডিরেক্ট লেবার, ওয়েজেস কত দেওয়া হয় সেটা দেখাইতে হবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 1,80,000 টাকা, সেলস প্রসিড ফিনিশ গুডস 30,000 ইউনিট 9 লাখ টাকা। ইনভেন্টরির ওপেনিং র ম্যাটেরিয়াল আছে 45, এইখানেও আবার ওয়ার্কিং প্রসেসের ইন্ডিংয়েও দুইটা ভাগ করা আছে, প্রাইম কস্টে কিছু যাবে, ম্যানুফ্যাকচারের মধ্যে কিছু যাবে, ঠিক আছে। এরপরে ফিনিশ গুডস অ্যাট কস্ট টাকা, অ্যাট কস্ট 10,000 ইউনিট, এটার কিন্তু টাকা দেওয়া নাই, এটা টাকা না থাকলেও সমস্যা নাই, বের করা যায়, এটা কোনো সমস্যাই না। অ্যাপ্লাই লিফো মেথড অ্যাপ্লাই করতে বলছে, অ্যান্ড আরেকটা কি বলছে, প্রিন্সিপাল ইন ফিনিশ গুডস ভ্যালুয়েশন। এখন আমরা কিন্তু আরেকটা জিনিস আগের অঙ্কে একটু মিস্টেক করে গেছি, এটা একটু বলে আসি, হ্যাঁ আমার এগুলো খেয়াল করতেছে নিচেরটা দেখার পরে। সেটা হলো আগের অঙ্কেটাও কিন্তু ফিনিশ গুডসের টাকা দেওয়া ছিল না, কিন্তু আমি টাকা কোথা থেকে আনলাম, হ্যাঁ এটা তো কেউ জিজ্ঞাসা করে না, আমার খেয়াল নেই বলতে। এই যে 10,000 টাকা যে আসলো কিভাবে আসলো, ইউনিট তো ছিল, টাকা তো ছিল না। এটা আমরা গত ক্লাসে বলছি যে ফিনিশ গুডস এর যদি শুধু ইউনিট দেওয়া থাকে, কোনো টাকা দেওয়া না থাকে, মোট মোট টাকাটা, তো কিভাবে করবো, ইউনিটের সাথে অলওয়েজ প্রোডাকশন কস্ট পার ইউনিট গুণ করবো, প্রোডাকশন কস্ট পার ইউনিট। তো প্রোডাকশন কস্ট পার ইউনিট দেখো তো কত হয়, এই যে তুমি যদি ওই রে 2,80,000 টাকাকে 14,000 দ্বারা ভাগ করো, তাহলে পাবা। এটা ওয়ার্কিং এর মধ্যে দেখাই, হ্যাঁ এটা ওয়ার্কিং, এটা আমরা লিখি ওয়ার্কিং নাম্বার, দুইটা জিনিস মিস্টেক করে ফেলছি, এটা ওয়ার্কিং নাম্বার 2। ওয়ার্কিং নাম্বার 1 আমরা বের করব প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট, এটা সব কখন লাগবে, যখন দেখবে কোশ্চেনে ফিনিশ গুডস এর ইউনিট আছে কিন্তু টাকা নেই, তখন এটা বের করে নিতে হবে। কিভাবে পাবা, কস্ট অফ প্রোডাকশনকে ভাগ করবা, হয়ে গেল রে, প্রোডাকশন ইউনিট দ্বারা, প্রোডাকশন ইউনিট দ্বারা, আগেরটা কি কেটে ফেললাম নাকি, এই আগেরটা এখানে হবে না, প্রোডাকশন হবে না, প্রোডাকশন ইউনিট আমার এইটা, এইটা না সরি, ভুল করছি আমি, সেলস ইউনিট হবে এখানে, সেলস ইউনিট, প্রোডাকশন না, প্রোডাকশন তো ওই 14,000, যতটুকু সেলস করতে অতটুকু আমরা পারি। এখানে কস্ট অফ প্রোডাকশন ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট, কত আসে একটু দেখো তো, 2 টাকা আসে না, $2,80,000 ডিভাইডেড বাই 14,000, 2 টাকা আসবে। $14,000, 20 টাকা। 20 তো ভালো হয়েছে, না আমি 20 টাকায় লিখে রাখতাম, এই 2 টাকায় লিখে রাখতাম।
স্যার একটা ভুল হয়েছে, উপরে স্যার 82 হবে মেবি। কোনটা এখানে? এই স্যার হ্যাঁ 27। 2728। আরে কি করতেছে? লাগে না। আমরা এক অঙ্ক রেখে আর এক অঙ্ক চলে গেছি। আচ্ছা তাহলে আমরা শুরু করি। এটা প্রথমে এই কোম্পানির নাম লিখছি, কস্ট অফ গুডস এর স্টেটমেন্ট আমরা করতেছি, কারণ আমাদের অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড এন্ড ইনকাম স্টেটমেন্ট আলাদা আলাদা চাইছে। এবং পর্দা কোন মাসের অঙ্ক করতেছি সেটা লিখলাম, ডিসেম্বর 31, 2015 সালের অঙ্ক করতেছি। প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা বসাবো, ওপেনিং যেটা সেটা বসাবো। ওপেনিং কত আছে? 25,000 আছে। ওপেনিং এ 25,000 আছে, ঠিক করে লিখতে। এই যে দেখো ওপেনিং র ম্যাটেরিয়াল 25,000, আর পারচেজ করছি কত? 2 লাখ। 25,000 যোগ 2 লাখ। আর সেলস করছি র ম্যাটেরিয়াল, ট্রেড অন র ম্যাটেরিয়াল, মানে র ম্যাটেরিয়ালের পরিবহন ব্যয় ছিল। পরিবহন ব্যয় কত ছিল? উপরে স্যার উপরে এই যে ফিনিশ গুডস। আড়াই হয়েছে। ফিনিশ গুডস এই যে স্যার অ্যাট ম্যানুফ্যাকচারিং 1 2 3 4 5 নম্বরে স্যার, 5 এর পরেই স্যার উপরে। ট্রেড অন র ম্যাটেরিয়াল, ট্রেড অন র ম্যাটেরিয়াল বলবে। ট্রেড অন র ম্যাটেরিয়াল হচ্ছে 10,000, এই 10,000 বলবে। ট্রেড অন র ম্যাটেরিয়াল বসালাম। আর লেস করবো হচ্ছে ক্লোজিং ব্যালেন্সটা, র ম্যাটেরিয়ালের ক্লোজিং ব্যালেন্স। র ম্যাটেরিয়ালের ক্লোজিং ব্যালেন্স নিচে এই যে 45,000, 45,000 আমরা বাদ দিছি, দিয়ে যেটা পেলাম সেটা হলো প্রাইম কস্ট লেখা যায়। প্রাইম কস্ট কি লিখছি আমরা? না লিখিনি নেই, প্রাইম কস্ট আমরা আরো পরে লিখছি। এটা হলো র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম। আমাদের লাইন মেবি একটু কম বেশি মনে হইতেছে, একটু চেক করে নিই। হ্যাঁ একটু কম বেশি হয়েছে, সেটা হলো এইখানটা। এবার ঠিক আছে। তো আমরা কি করলাম? র ম্যাটেরিয়াল কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজ বের করলাম। র ম্যাটেরিয়াল ইউজ বের করলাম। এরপরে কি করব? ফ্যাক্টরি ওয়েজেস ফর ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবারের ওয়েজেসটা আমরা বসাইছি। তো ওয়েজেস কত ছিল? আমাদের দরকার ছিল একটা ঘর টানার, কম করে রেখেছি। ওয়েজেস কত ছিল? এই যে ফ্যাক্টরি ওয়েজেস 2,70,000 ছিল, 2,70,000 বসাইছি। আর কি ছিল? চার্জেবল এক্সপেন্স, চার্জেবল এক্সপেন্স ছিল 50,000। আর এই দুটো অ্যাড করে আমাদের রেজাল্ট বের হলো 5,10,000। আগেই প্রাইম কস্ট লেখা যাবে না, কারণ প্রাইম কস্টের আন্ডারে দুইটা আবার ওয়ার্কিং প্রসেস ছিল, ওপেনিং এবং এন্ডিং। হ্যাঁ সেই দুইটা আমরা লেখাইছি। যে প্রাইম কস্টের অংশটুকু 30,000 আর 45,000। দেখো 30,000 কই? এই যে 30,000 আর 45,000, এই দুইটা আমরা এখানে বসাইছি। ঠিক আছে, 30,000 যোগ করছি, 45,000 বিয়োগ করছি, করে পাইছি আমরা প্রাইম কস্ট। এগুলো ঠিক করে রাখবো, সময় পাইনি আজকে, ব্যস্ত ছিলাম। আচ্ছা এরপরে আমরা অ্যাড করবো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড দেখি, ফ্যাক্টরি ওভারহেড কত? ফ্যাক্টরি ওভারহেড এই যে কোনটা যাবে ফ্যাক্টরি ওভারহেডে? এই যে মজুরি যে দিছি আমরা, আবার অনুযায়ী কি করা হয়? মজুরি দেওয়া হয়। হ্যাঁ তাহলে এইটা আমরা বসাবো কত? 3 টাকার সাথে 48,000 গুণ করব। এখানে কিন্তু আর ওইটা লিখে না, লিখছি কি ফ্যাক্টরি ওভারহেড। কারখানাও পরিবাহী গেছে 48,000 ঘন্টা কাজ হয়েছে ফ্যাক্টরিতে, 3 টাকা করে খরচ গেছে, মোট খরচ গেছে 1,44,000। আমার টোটাল ম্যানুফ্যাকচার কস্ট দাঁড়ালো 6,39,000। এর সাথে আমরা ওয়ার্কিং প্রসেসের বিগিনিংটা যোগ করব, এন্ডিংটা বাদ দিব। এই লেখাটার দরকার নেই কোনো। ওয়ার্কিং প্রসেসের ওপেনিং যোগ করব, এন্ডিং বিয়োগ করব। কোনটা? প্রাইম কস্টের পরে যেটা ছিল প্রাইম কস্টের সাথে, অর্থাৎ ম্যানুফ্যাকচারের অংশটুকু, সেই দুইটা আমরা একটা যোগ করছি, একটা বিয়োগ করছি। করার পর আমরা যেই রেজাল্টটা পেলাম, এখানেও তো একটু কারেকশন আছে দেখা যাচ্ছে।
এটা পেয়েছি যোগ করে আর বিয়োগ করছি 9000, 9000 বিয়োগ করে আমরা বলছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এর সাথে বিগিনিং ফিনিশ গুডস অ্যাড করব আর ইন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করব। কিন্তু প্রশ্ন হলো এখানে কিন্তু ইন্ডিং ফিনিশ গুডসের টাকা ছিল না। আমরা বলছিলাম কি করতে হবে আমাকে, এখন কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট বের করে নিতে হবে। 10,000 ইউনিট প্রশ্নে আছে, কিন্তু এই ইউনিটটা কত করে সেটা কোশ্চেনে নাই, যেটা আমরা এখানে বের করে নিছি। প্রোডাকশন কস্ট পার ইউনিট, টোটাল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারকে, কস্ট অফ প্রোডাকশনকে টোটাল ইউনিট ম্যানুফ্যাকচার বা টোটাল প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করব। তো আমরা একটু দেখি যে আমাদের কত টাকার পণ্য, মানে কস্ট অফ ম্যানুফ্যাকচার কত, 6,36,000। আর আমরা পণ্য কতগুলো তৈরি করছি, এই যে দেখো প্রডিউস কত ইউনিট, 32,000 ইউনিট, তাহলে 32,000 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের প্রতি এককে টাকা বের হইতেছে 19 দশমিক সামথিং, এটা 1,900 লেখা রাখছে, মানে 19,000 লেখা রাখছে। এই টাকা দিয়ে গুণ করবো। হ্যাঁ, আচ্ছা এই টাকা দিয়ে গুণ করলে তো এটা আসার কথা না, একটু ভাগ করো তো একজনে, এটা কত আসে ভাগ করবা। আরো কিছু হয়তো ঝামেলা আছে, কত হয়, ওইটাই হয় 19.87 হলো। জি স্যার, এটাই 19.875। ওরা তো আবার নিচে 1,83,750 আছে, দেখি ওরা কি করছে। ফ্রম ওপেনিং স্টক 8,000 ইউনিট, 1,44,000, আচ্ছা বুঝলাম 1,44,000। 2,000 ইউনিট কোথায় ছিল, যে উপরে ইউনিটটা একটু দেখি তো, 8,000 ইউনিট। আচ্ছা 8,000 ইউনিট, 1,44,000কে 8,000 ইউনিটে ভাগ করো তো, 1,44,000 ইউনিট ভাগ 8,000, 18 আসে। 18। আর একটা কাজ করি, সেটা হলো আগের অঙ্কটার মধ্যে একটা জিনিস চেক করবো, এটা হলো এই 1,500 ইউনিটের সাথে 20 টাকা গুণ করলে কত হয়, 30,000 হবে। 30,000। আচ্ছা এইখানে একটু সমস্যা আছে, তোমরা করবা, হ্যাঁ ওই যে 19 ধরে করো, 19.875, এটা রোজে হচ্ছে না, বুঝতে পারছি সমস্যাটা কোথায় হয়েছে। এই যে কোশ্চেনের শেষে একটা লাইন দিয়ে এই রেজাল্টটা করে দিছে, এই লাইনটা যদি না থাকতো তাহলে ঝামেলা ছিল না, আমরা যেটা বের করছি ক্যালকুলেট করে ওইটা এই 10,000-এর সাথে গুণ করে দিলেই হয়ে যাইত। কিন্তু এখানে অ্যাপ্লাই লিফো, লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষের পণ্য আগে বিক্রি হবে সেই অনুসারে আমাকে ফিনিশ গুডস মূল্যায়িত করতে হবে, এই জন্যই সমস্যাটা হয়েছে। বুঝতে পারছি, এই লাইনটা যদি না থাকতো তাহলে একদম ইজিলি আমরা যেভাবে আগের অঙ্কটা করছি সেই একই কাজ করতাম। একটা লাইনের জন্য ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখো আগের মাল আগে বিক্রি হয়ে যাবে, তাহলে সরি শেষের মাল আগে বিক্রি হয়ে যাবে, তার মানে প্রথম দিক থেকে যেই পণ্যগুলো ছিল সেগুলো কিন্তু থাকবে, যেটাকে আমরা ফিনিশ গুডস ইন্ডিং বলি। তাহলে খেয়াল করে দেখো, আমরা প্রথমে আমাদের পণ্য ছিল কিন্তু 8,000, এই যে ওপেনিং, ওপেনিং কত ছিল 8,000, তাহলে তুমি এই 8,000-এর সাথে প্রথমে এই 19 দশমিক কত গুণ করবা, 8,7,5, ঠিক আছে, 8,000 ইউনিটের সাথে। আমরা নর্মালি যে অঙ্কগুলো করি সেগুলো ফিফো মেথড ধরে করি, এই জন্য আমাদের এত কিছু করতে হয় না, শেষে যে পণ্য থাকে ওই পণ্যের সাথে মানে ইন্ডিং ফিনিশ গুডসের সাথে যেই রেটটা বের করি রেট গুণ করে দিলে কাজ শেষ। কিন্তু যদি লিফো মেথড হয় তাহলে কি করতে হবে, আমাকে দেখতে হবে ওপেনিং ফিনিশ গুডস কত ছিল, ওপেনিং ফিনিশ গুডসের সাথে আমরা যে রেটটা বের করবো সেটাকে গুণ করব, করে আমাদের রেজাল্ট আসছে
সরি, এটা তো প্রশ্নেই দেওয়া আছে, মিস্টেক করছে এখানে, এটা প্রশ্নেই দেওয়া আছে 1,44,000, 8,000 ইউনিটের মূল্য 1,44,000। তোমার আরো কত ইউনিট লাগতেছে? 10,000, সরি 2,000, 10,000 মিল করতে কত লাগবে? তোমার 2,000 পণ্য লাগবে আরো, আর তোমার ইন্ডিং হলো 10,000। তাহলে এই 2,000 তুমি কার সাথে গুণ করবা? ওই যে 19 বের করছো সেটার সাথে তুমি গুণ করা। বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো। আমি আবারও বলি, যখন লিফো মেথড বলবে, অঙ্কে যদি কোনো মেথডই উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেই ফিফো মেথড। আর ফিফো মেথডে এন্ডিং ফিনিশ গুডস বের করার নিয়ম হচ্ছে ফিনিশ গুডসের ইউনিটের সাথে আমরা প্রোডাকশন কস্ট পার ইউনিট গুণ করে দিব। আর যদি লিফো মেথড বলে তাহলে আমরা দেখব ফিনিশ গুডসের ওপেনিং ব্যালেন্স কত ছিল, সেই ব্যালেন্সটা কাউন্ট করার পর আমাকে ফিনিশ গুডসের এন্ডিং ব্যালেন্স মিল করার জন্য আর কত ইউনিট প্রয়োজন সেইটার সাথে আমরা প্রোডাকশন ইউনিট গুণ করব। তাহলে আমাদের এই ফিনিশ গুডস মিল করার জন্য আমার আরো 2,000 ইউনিট প্রয়োজন ছিল, কারণ আমার মোট ফিনিশ গুডস হলো 10,000। তো এই 10,000 ইউনিট মিল করার জন্য 2,000 নতুন আছে, আর এই 2,000 গুণ হবে আমরা যে রেটটা বের করছি তার সাথে। ঠিক আছে? আর আগেরটা তো প্রশ্নেই দেওয়া আছে 1,44,000, 8,000 ইউনিটের প্রশ্নেই দেওয়া আছে। মোট এখন দাঁড়ালো কত? 1,83,750। তাহলে এইটা আমরা ফিনিশ গুডস এখানে বসে কস্ট অফ গুডস তৈরি করছি। এরপরে লাস্ট আমরা করব ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট নতুন একটা জিনিস কিন্তু শিখলে এখানে। হ্যাঁ, এই অঙ্ক, এই সিস্টেমটা আর কোন অঙ্কের মধ্যে নাই, একটা অঙ্কের মধ্যে আছে। এরপরে আসি, তো এক বই আবার এত এত নিয়মের অঙ্ক পাবা না। আমি আবার ওই 3-4টা বই মিলিয়ে শিট করি, তো এই জন্য দেখা যায় একটু ব্যতিক্রম অঙ্ক পেলে ওটা আমি দিয়ে দিই সেটা। আমার সেটা ম্যাক্সিমাম বোর্ডের কোশ্চেন, বোর্ডের বাইরে খুব কমই থাকে, যাও থাকে ওগুলো ইম্পর্টেন্ট দেখিয়ে দিই। এমনও আছে যে শীটে আছে কিন্তু কোনো বছর আসে নাই, ঠিক আছে, কিন্তু ওই পরীক্ষার হলে ওই কোশ্চেন আসছে, এমনও আছে। এবং এমন আছে যে আমি করাই কিন্তু আমার খেয়াল নাই আমার কোশ্চেনটা সেটা আছে কিনা। একবার একটা কোশ্চেন আনকমন আসলে এই চ্যাপ্টার না, ফিনান্সের একটা চ্যাপ্টারে, তো পরে পুরো কম্পোজ করে প্রিন্ট দিব, প্রিন্ট দেওয়ার আগে চেক করতে যেয়ে দেখি ওই কোশ্চেনটা আমার আগে সেটা আগেই ছিল। আমি তো ভাবছি নতুন দিছি, কিন্তু পরে চেক করে দিয়ে আমার সেটা আগেই ছিল, হুবহু এটা তুলে দিছে। তো এই জন্য এই শীট ভালো করে ফলো করলে আর কিছু লাগবে না, একদম হুবহু আসবে, শুধু টাকার অ্যামাউন্ট চেঞ্জ হতে পারে। আর সাজেশন তো দিয়েই দিব, তোমাদের সাজেশনের কাজ ধরো খুব শীঘ্রই, সেকেন্ড ইয়ারটা প্রায় শেষ। তোমাদের থেকে সময় কম লাগবে, যারা ম্যানেজমেন্টে তাদের সময় কম লাগবে, কারণ ম্যাক্সিমাম সব কিছু রেডি করাই আছে, খালি সাজেশন করতে হবে। কিন্তু সেকেন্ড ইয়ারের সময় বেশি লাগার কারণ হলো ওদের পুরো সলিউশন রেডি করতে হয়েছে প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টে। কিন্তু থার্ড ইয়ারের গুলো আবার সব রেডি করা আছে। আচ্ছা, তো আমরা দেখি রোমানা ম্যানুফ্যাকচার কর্পোরেশন লিমিটেড, এটা কোম্পানি নাম। ইনকাম স্টেটমেন্ট 2015 সালে ইনকাম স্টেটমেন্ট আমরা করতেছি। তো প্রথমে সেলস 30,000 পণ্য বিক্রি করছে এবং প্রতিটার বিক্রয় মূল্য ছিল কত করে? কোশ্চেন একটু দেখে আসি। সেলস দেখো তো খুঁজে পাও কিনা, কত করে এত লেখা, এই যে লেখাই আছে টোটাল 9 লাখ টাকা। 9 লাখ টাকা আমরা বসালাম। এরপরে যোগ করব কি কস্ট অফ গুডস সোল্ড, যেটা বের করছি 5,96,250, এটা বসালাম। বসানোর পর যেটা পেলাম সেটা হলো গ্রোস প্রফিট। এই গ্রোস প্রফিট থেকে আমরা আদার যে খরচগুলো আছে সেগুলো বাদ দিব। আদার খরচের মধ্যে আছে কমার্শিয়াল নামে দেখি আমরা, কমার্শিয়ালের আবার 3টা ভাগ করছি, সচরাচর 2টা হয়, 3টাও হইতে পারে। সেলিং আর ডিস্ট্রিবিউশনকে তারা আবার আলাদা করছে, সেলিং আর ডিস্ট্রিবিউশনকে আমরা একসাথে রাখি, তারা আবার আলাদা করছে। সেলিং এর টাকাও কোশ্চেনে দেওয়া আছে, ডিস্ট্রিবিউশনেরও দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভের কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। 3টে অ্যাড করছে, করার পরে আমাদের নিট সেলস বের হয়েছে। ঠিক আছে, তো এখানে একটু টিকা দিয়েছি, দেখি তো আমি টিকা কি বলছে। এখানে ক্লোজিং স্টক লিফো মেথডে মূল্যায়ন করতে বলা হয়েছে, তাই ওপেনিং 8,000 ইউনিট এবং ওই সময়ের উৎপাদন 2,000 ধরে ওপেনিং 8,000-এর মূল্য দেওয়া আছে, তার 2,000-এর মূল্য বের করে হয়েছে। হ্যাঁ, অর্থাৎ যে 8,000-এর মূল্য তো কোশ্চেনে দেওয়া হয়েছে না, আর কি করছো, বাকি 2,000-এর মূল্য বের করার জন্য তুমি কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট বের করে নিয়েছো। বুঝতে পারছি? তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখি বাড়ির কাজ দেওয়ার মতো কিছু পাই কিনা। আর তোমরা একটু ছবি তুলে নিবে অঙ্কগুলো, রেকর্ডিংটা অফ করে নিই।